কখনো কখনো ইতিহাসের পাতায় এমন কিছু ঘটনা লুকিয়ে থাকে যার উত্তর আজও অজানা। কিছু ধ্বংসস্তূপ, কিছু নির্জন বন, আর কিছু অদ্ভুত শব্দ যা মনে করিয়ে দেয় অতীতের সেই অন্ধকার দিনগুলোর কথা। এক গভীর জঙ্গলের মাঝে এক পরিত্যক্ত গড়, যেখানে নাকি আজও ভেসে আসে অসহায় মানুষের আর্তনাদ। কে ছিল তারা? কেন সেই গড় আজও অভিশপ্ত নামে পরিচিত? আসো, আজ সেই রহস্যময় কাহিনীর পথে যাত্রা করি। আমি তনুশ্রী, তোমাদের স্বাগত জানাই তনুর বাংলা ক্লাসিক স্টোরিতে। আজ শোনাবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী সৃষ্টি অভিশপ্ত, এক রহস্য, ইতিহাস আর মানবিকতার অনন্য কাহিনী। তাহলে চলো শুরু করা যাক। আমার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে বিস্ময়কর ঘটনাগুলোর মধ্যে এটি আজও স্পষ্ট হয়ে আছে। প্রায় 3 বছর আগে এক জরুরি কাজে আমাকে বরিশালের ওপারের একটি অঞ্চলে যেতে হয়েছিল। দুপুরের দিকে একটি ছোট গঞ্জ থেকে নৌকায় উঠি। সৌভাগ্যবশত আমার সঙ্গে একই নৌকায় একজন ভদ্রলোকও ছিলেন। পথ দীর্ঘ হওয়ায় গল্প করতে করতেই সময় কেটে যাচ্ছিল। সেদিন ছিল দুর্গাপূজার পরের সময়। সারা দিন আকাশে মেঘের আনাগোনা ছিল। মাঝে মধ্যে চুপচাপ বৃষ্টিও নেমেছিল। তবে সন্ধ্যার মুখে মেঘ কিছুটা সরে গেলে চতুর্দশীর চাঁদের আলো ভাঙা মেঘের ফাঁক দিয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। একসময় আমাদের নৌকা বড় নদী ছেড়ে একটি সরু খালে ঢুকে পড়ল। শুনলাম এই খালটি অনেক দূর গিয়ে নোয়াখালীর দিকে পেরিয়ে শেষে মেঘনায় মিশেছে। পূর্ববঙ্গে এটাই ছিল আমার প্রথম সফর, তাই চারপাশের সব দৃশ্যই আমার কাছে নতুন আর রহস্যময় মনে হচ্ছিল। খালের দুই তীরে বৃষ্টি ভেজা কেয়া, হোগলা, বেত আর ফার্ন গাছের ঘন জঙ্গল। চাঁদের ম্লান আলো সেই গাছপালার ফাঁক দিয়ে পড়ে এক অদ্ভুত সৌন্দর্যের সৃষ্টি করছিল। কোথাও বিস্তীর্ণ মাঠ, কোথাও আবার গাছের ডাল জলের ওপর ঝুঁকে আছে। হালকা ঠান্ডা বাতাস বইলেও সেই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে আমি নৌকার ছইয়ের বাইরে বসেই ছিলাম। রাত যত গভীর হতে লাগলো, চারপাশের বন যেন ততই রহস্যে ঢেকে গেল। আশপাশে মানুষের কোনো বসতি নেই, শুধু নিস্তব্ধ জঙ্গল আর কালো জলের বিস্তার। আমার সঙ্গী হঠাৎ সতর্ক করে বললেন, এত রাত পর্যন্ত বাইরে বসে থাকবেন না, এইসব জঙ্গলকে হালকাভাবে নেওয়া ঠিক নয়। তারপর তিনি সুন্দরবনের নানা ভয়ঙ্কর অভিজ্ঞতার গল্প শোনাতে শুরু করলেন। জানালেন তাঁর এক কাকা বন বিভাগে চাকরি করতেন। সেই সূত্রে একসময় তিনি লঞ্চে করে সুন্দরবনের বহু দুর্গম এলাকা ঘুরে দেখেছিলেন। সেই সব রোমাঞ্চকর ঘটনার কথাই তিনি বলতে লাগলেন। এইভাবেই গল্প করতে করতে রাত প্রায় 12টার কাছাকাছি পৌঁছে গেল। নৌকার একমাত্র মাঝি তখন বলল, বাবুরা, সামনে একটা বড় নদী পড়বে। এত গভীর রাতে একা সেই নদী পার হওয়া নিরাপদ নয়। আজ এখানেই নৌকা বেঁধে রাত কাটাই। মাঝির কথা মতো নৌকা খালের ধারে বেঁধে দেয়া হলো। ততক্ষণে বড় বড় গাছের আড়ালে চাঁদ ডুবে গেছে। চারদিকে নেমে এসেছে ঘন অন্ধকার। দুই তীরের জঙ্গল যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। বাতাসও নিস্তব্ধ, এমনকি ঝিঝি পোকার ডাক পর্যন্ত থেমে গেছে। এই ভৌতিক পরিবেশ দেখে আমি অস্বস্তি নিয়ে সঙ্গীকে জিজ্ঞেস করলাম,
এই সরু খাল থেকে যদি হঠাৎ কোনো বাঘ লাফ দিয়ে নৌকায় উঠে পড়ে? ভদ্রলোক শান্ত গলায় বললেন, তাহলে অবাক হওয়ার কিছুই থাকবে না। এই উত্তর শুনে বুকের ভেতরটা কেমন কেঁপে উঠল। আর এক মুহূর্ত বাইরে থাকার সাহস পেলাম না। তাড়াতাড়ি ছইয়ের ভেতরে গিয়ে বসে পড়লাম। কিছুক্ষণ পর তিনি বললেন, ঘুম আসুক বা না আসুক, একটু শুয়ে চোখ বুজে থাকাই ভালো। রাতটা কেটে গেলেই আবার রওনা হব। কিছুক্ষণ নীরবে শুয়ে থাকার পর সঙ্গীকে কিছু বলবো ভেবেছিলাম, কিন্তু তাকিয়ে দেখি তিনি ইতিমধ্যেই গভীর ঘুমে আচ্ছন্ন। মাঝিও নিশ্চুপ। মনে হলো অযথা জেগে থেকে লাভ নেই, আমিও একটু শুয়ে পড়ি। ঠিক সেই মুহূর্তেই ঘটল এমন এক ঘটনা যা আজও স্মরণ করলে শরীর শিউরে ওঠে। আমি শুতে যাব এমন সময় দূরের গভীর জঙ্গল থেকে ভেসে এলো এক অদ্ভুত সুর। প্রথমে মনে হলো যেন কোথাও গ্রামোফোন বাজছে, কিন্তু এই জনমানবহীন বনের মধ্যে গভীর রাতে গ্রামোফোন বাজাবে কে? কৌতূহলী হয়ে মন দিয়ে শুনতে লাগলাম। একটু পরেই বুঝলাম ওটা কোনো যন্ত্রের শব্দ নয়। মনে হচ্ছিল অনেকগুলো মানুষ যেন একসঙ্গে করুণ স্বরে কিছু বলছে। শব্দগুলো স্পষ্ট নয়, কিন্তু তার মধ্যে যেন মানুষের কষ্ট, আকুতি আর আর্তনাদ মিশে আছে। মাঝে মধ্যে মনে হচ্ছিল বাংলা ভাষার কিছু শব্দ কানে আসছে, অথচ ঠিক বোঝা যাচ্ছে না কি বলা হচ্ছে। প্রায় 1 মিনিটের মতো সেই রহস্যময় আওয়াজ শোনা গেল। তারপর যেমন হঠাৎ শুরু হয়েছিল তেমনি আচমকা থেমেও গেল। চারদিকে আবার গভীর নীরবতা নেমে এলো। আমি তাড়াতাড়ি নৌকার বাইরে বেরিয়ে চারদিকে তাকালাম। ঘন অন্ধকারে জঙ্গল যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। দূরে হিজল গাছের কালো ছায়া, নিচে ভাটার জলের কলকল শব্দ, আর বাতাসে দুলতে থাকা কেয়া ঝোপের মৃদু শোঁ শোঁ আওয়াজ। সব মিলিয়ে পরিবেশটা যেন অস্বাভাবিকভাবে স্তব্ধ। একবার মনে হলো সঙ্গী আর মাঝিকে জাগিয়ে তুলি, কিন্তু আবার ভাবলাম হয়তো আমি ভুল শুনেছি। তাই নিজেই জেগে থেকে সব লক্ষ্য করার সিদ্ধান্ত নিলাম। সময় কাটানোর জন্য একটা সিগারেট ধরালাম। ঠিক তখনই আবার সেই শব্দ। এবার আর অস্পষ্ট নয়, তীক্ষ্ণ হৃদয় বিদারক এক আর্ত চিৎকার যেন অন্ধকার জঙ্গল চিরে আকাশে উঠে এলো। ওগো নৌকা যাত্রীরা, তোমরা কারা যাচ্ছ? আমাদের বাঁচাও, আমাদের তুলে নাও, আমরা শ্বাসরুদ্ধ হয়ে মরছি। সেই কণ্ঠে এমন অসহায় যন্ত্রণা ছিল যে আমার বুক কেঁপে উঠল। চিৎকার শুনে মাঝি হঠাৎ ঘুম ভেঙে উঠে বসে পড়ল। আমি তাড়াতাড়ি সঙ্গীকেও ডেকে তুললাম। মাঝি ভয় কাঁপতে কাঁপতে বলল, বাবু, আপনিও কি শুনলেন? আমি মাথা নেড়ে সব কথা জানাতেই সঙ্গীও বাইরে চলে এলেন। তিনজনে নিঃশব্দে দাঁড়িয়ে কান পেতে রইলাম, কিন্তু আবার চারিদিক নিস্তব্ধ। শুধু ভাটার জলের স্রোত নৌকার গায়ে আছড়ে পড়ছে। কিছুক্ষণ পরে সঙ্গী মাঝির দিকে তাকিয়ে ধীর গলায় জিজ্ঞেস করলেন, তাহলে এটাই কি সেই জায়গা? মাঝি ফ্যাকাশে মুখে উত্তর দিল, হ্যাঁ বাবু,
বাঁদিকে কীর্তিপাশার গড়। সঙ্গীর মুখ মুহূর্তেই কঠিন হয়ে গেল। তাহলে এত রাতে এখানে নৌকা বাঁধলে কেন? মাঝি অসহায়ভাবে বলল, আমরা 3 জন ছিলাম বলেই সাহস করেছিলাম বাবু। তাছাড়া ভাটার স্রোতে তখন আর নৌকা সরানোর কোনো উপায়ও ছিল না। সঙ্গী আর মাঝি কথাবার্তা শুনে আমার কৌতূহল আরো বেড়ে গেল। আমি আর থাকতে না পেরে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার? মনে হচ্ছে আপনি যেন এই ঘটনার কথা আগে থেকেই জানেন। ভয়ের চেয়ে বিস্ময়ই তখন আমাদের বেশি গ্রাস করেছে। সঙ্গী মাঝিকে বললেন, ওই কেরোসিনের বাতিটা জ্বালাও, রাত এখনো অনেক বাকি, আলো জ্বেলে বসে থাকাই ভালো। আমি মাঝির দিকে তাকিয়ে জানতে চাইলাম, তুইও কি ওই আওয়াজ শুনেছিস? মাঝি সঙ্গে সঙ্গে মাথা নেড়ে বলল, হ্যাঁ বাবু, ওই চিৎকারেই তো আমার ঘুম ভেঙে গেল। এর আগেও 2-1 বার এই পথে নৌকা চালাতে গিয়ে একই ডাক শুনেছি। সঙ্গী ধীরে ধীরে বলতে শুরু করলেন, এটা এই অঞ্চলের বহু পুরনো এক রহস্য। চারদিকে ঘন জঙ্গল আর জনবসতি না থাকায় সাধারণ মানুষ এ কথা জানে না। শুধু এই পথে যাতায়াত করা মাঝিরাই এর সঙ্গে পরিচিত। তবে এর পেছনে যে ইতিহাস লুকিয়ে আছে তা তাদেরও অজানা। সেই ঘটনাই আপনাকে বলছি। কেরোসিনের ক্ষীণ আলোয় চারপাশের অন্ধকার আরো গাঢ় হয়ে উঠেছিল। নিস্তব্ধ রাত, জঙ্গলের বুক আর সেই ভৌতিক পরিবেশের মাঝেই শুরু হলো কীর্তিপাশার গড়ের বহু পুরনো ইতিহাস। প্রায় 300 বছর আগের ঘটনা। তখন বাংলার শাসনভার ছিল সুবাদার মুনিম খাঁর হাতে। এই সময় 12 ভূঁইয়াদের শক্তি ছিল প্রবল। তাদের মধ্যে রাজা রামচন্দ্র রায় ও ঈশা খাঁ ছিলেন বিশেষ প্রভাবশালী। মেঘনার মোহনার বিস্তীর্ণ জলরাশি, যাকে এখন সন্দ্বীপ চ্যানেল নামে চিনি, তখন ছিল মগ ও পর্তুগিজ জলদস্যুদের বিচরণ ক্ষেত্র। তারা সুযোগের অপেক্ষায় শিকারী বাজ পাখির মতো ওত পেতে থাকত এবং সুযোগ পেলেই নদীপথে লুটপাট চালাত। আজ যেখানে শুধু জঙ্গল আর নির্জনতা, একসময় সেখানে ছিল কীর্তি রায়ের সমৃদ্ধ রাজ্য। এখানেই তিনি একটি শক্তিশালী দুর্গ নির্মাণ করেছিলেন। জলদস্যুদের বিরুদ্ধে বহুবার যুদ্ধও করেছিলেন। তার সেনা বাহিনী, কামান, যুদ্ধ জাহাজ এবং প্রতিরক্ষার সব রকম ব্যবস্থা ছিল। সেই সময় নিজের এলাকা রক্ষা করতে প্রায় প্রত্যেক জমিদারকেই শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তুলতে হতো। এখন যে জঙ্গল দেখা যায় তার পাশ দিয়েই একসময় আরেকটি খাল বড় নদীর সঙ্গে মিলিত ছিল। আজ তার শুধু ক্ষীণ চিহ্নটুকু রয়ে গেছে। কীর্তি রায় ছিলেন ভীষণ নিষ্ঠুর, ক্ষমতালোভী এবং অত্যাচারী। প্রজাদের ওপর অত্যাচার তো ছিলই, আশেপাশের এলাকার ধনী পরিবারগুলোর সম্পদ লুট করা, এমনকি নারী অপহরণের মতো অপরাধ করতেও তিনি দ্বিধা করতেন না। তার নিজস্ব দ্রুতগামী নৌবহর এইসব অভিযানেই ব্যবহৃত হতো। কীর্তি রায়ের পাশের জমিদার ছিলেন তার ঘনিষ্ঠ বন্ধু। বন্ধুর মৃত্যুর পর তার তরুণ পুত্র নরনারায়ণ রায় পৈতৃক জমিদারির দায়িত্ব গ্রহণ করেন। তখন তিনি সদ্য যৌবনে পা দিয়েছেন। সুদর্শন, সাহসী এবং অসাধারণ শক্তিশালী এক যুবক। কীর্তি রায়ের ছেলে চঞ্চল রায়ের সঙ্গে
তার ছিল গভীর বন্ধুত্ব, আর বয়সও ছিল প্রায় সমান। কিছুদিন পর কীর্তি রায়ের আমন্ত্রণে নরনারায়ণ রায় ও তার রাজ্যে অতিথি হয়ে এলেন। বন্ধু চঞ্চল রায়ের নববধূ লক্ষ্মী দেবী তাকে নিজের ছোট ভাইয়ের মতোই স্নেহ করতে শুরু করলেন, কিন্তু সেই স্নেহের প্রকাশ ছিল বেশ দুষ্টুমি আর খুনসুটিতে ভরা। গম্ভীর স্বভাবের নরনারায়ণ প্রথম থেকে এই চপল স্বভাবের গৃহবধূর সঙ্গে তাল মেলাতে পারছিলেন না। প্রায় প্রতিদিনই তার কোনো না কোনো জিনিস রহস্যজনকভাবে উধাও হয়ে যেত। স্নান সেরে এসে দেখতেন মাথার পাগড়ি নেই। অনেক খোঁজাখুঁজির পর হতাশ হয়ে বসে থাকলে হঠাৎ বালিশের নিচেই সেটি মিলত, যদিও সেখানে তিনি আগেই খুঁজেছিলেন। কখনো আবার প্রিয় তলোয়ারটি এমন সব জায়গায় পাওয়া যেত যেখানে থাকার কোনো প্রশ্ন ওঠে না। এমনকি পানের খিলিতেও লক্ষ্মী দেবী এমন সব অদ্ভুত জিনিস মিশিয়ে দিতেন যা দেখে নরনারায়ণ একেবারে হতবাক হয়ে যেতেন। শেষ পর্যন্ত তিনি মনে মনে স্থির করলেন, বন্ধুর স্ত্রী নিশ্চয়ই ভীষণ দুষ্ট, না হলে এমন কাণ্ড বারবার করা সম্ভব নয়। চঞ্চল রায় বাইরে থেকে স্ত্রীকে বকা ঝকা করলেও ভেতরে ভেতরে বন্ধুর এই বিপদ দেখে বেশ মজা পেতেন। একদিন তিনি লক্ষ্মী দেবীকে বললেন, লোকটা কদিনের জন্য বেড়াতে এসেছে, তুমি যদি এইভাবে তাকে নাজেহাল করতেই থাকো তাহলে সে আর কোনো দিন এখানে আসবে না। এইভাবেই হাসি ঠাট্টার মধ্যে দিয়ে কয়েকটি দিন কেটে গেল। হঠাৎ একদিন জরুরি প্রয়োজনে কীর্তি রায় তার ছেলে চঞ্চল রায়কে গৌড়ে পাঠিয়ে দিলেন। বন্ধুর অনুপস্থিতিতে নবনারায়ণও আরো বেশি দিন থাকতে সাহস পেলেন না। মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলে নিজের বজরায় চড়ে ফেরার প্রস্তুতি নিলেন। বিদায়ের সময় লক্ষ্মী দেবী মুচকি হেসে বললেন, আবার যখন আসবে সঙ্গে এমন একজন বিশ্বস্ত লোক নিয়ে এসো, যে দিন রাত তোমার জিনিসপত্র পাহারা দেবে, তা না হলে কিন্তু আবার সব হারিয়ে ফেলবে। হাসতে হাসতেই নরনারায়ণ বিদায় নিলেন, কিন্তু ভাগ্য যেন তার জন্য অন্য কিছু অপেক্ষা করে রেখেছিল। রায়মঙ্গলের মোহনা পার হওয়ার কিছুক্ষণ পরেই তার বজরার ওপর হঠাৎ জলদস্যুরা ঝাঁপিয়ে পড়ল। তখন মধ্যাহ্নে তীব্র রোদ, চারদিকে শুধু ঝলমলের জলরাশি, যত দূর চোখ যায় আর কোনো নৌকার দেখা নেই। সামনে বিস্তীর্ণ সমুদ্র আর সন্দ্বীপ চ্যানেলের দিক, যেখানে জলদস্যুদের শক্ত ঘাঁটি ছিল। নরনারায়ণের সঙ্গীরা প্রাণপণ লড়াই করলেও দস্যুদের আক্রমণ ছিল ভয়ঙ্কর। অনেক সৈন্য সেখানেই নিহত হলো, অনেকে গুরুতর আহত হয়ে পড়ল। নরনারায়ণ নিজেও সাহসের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন, কিন্তু লড়াইয়ের এক পর্যায়ে তাঁর উরুতে একটি মারাত্মক আঘাত লাগে। প্রবল যন্ত্রণায় তিনি ভারসাম্য হারিয়ে অচেতন হয়ে পড়লেন। অনেকক্ষণ পর নরনারায়ণের জ্ঞান ফিরল। চোখ খুলতেই তিনি দেখলেন চারদিকে ঘুটঘুটে অন্ধকার। দূরে একটি ছোট্ট আলোর বিন্দু জ্বলজ্বল করছে। প্রথমে মনে হলো যেন আকাশের কোনো উজ্জ্বল তারা, কিন্তু কিছুক্ষণ পরে বুঝতে পারলেন ওটা আসলে দেয়ালের অনেক উপরে থাকা একটি সরু জানালার ফাঁক দিয়ে আসা দিনের আলো। চারদিকে তাকিয়ে তার বুক কেঁপে উঠল। তিনি একটি স্যাঁতস্যাঁতে পাথরের তৈরি অন্ধকার কক্ষে বন্দী। দেওয়ালের গায়ে সবুজ শ্যাওলা জমে আছে, কোথাও মানুষের অস্তিত্বের কোনো চিহ্ন নেই। একদিন দুদিন, তারপর আরো কয়েকদিন কেটে গেল। কেউ তার কাছে খাবার বা জল নিয়ে এলো না। ধীরে ধীরে নরনারায়ণ বুঝতে পারলেন তাকে বন্দি করে রেখে অনাহারে মৃত্যুর দিকে ঠেলে দেওয়াই শত্রুদের উদ্দেশ্য।
শরীরের ক্ষত, অসহ্য ক্ষুধা আর তৃষ্ণায় তিনি সম্পূর্ণ ভেঙে পড়েছিলেন। শেষ বিকেলের আলোটুকুও যখন জানালার ফাঁক থেকে মিলিয়ে গেল, তখন তিনি ঠান্ডা পাথরের মেঝেতে শুয়ে মৃত্যুর অপেক্ষা করতে লাগলেন। কিন্তু ঠিক সেই সময় যেন ভাগ্যের মোড় ঘুরে গেল। কতক্ষণ কেটে গেছে তিনি জানতেন না। হঠাৎ চোখে এক টুকরো আলোর ঝলক লাগতেই তাঁর ঘোর কেটে গেল। বিস্ময়ে চোখ খুলে দেখলেন সামনে একটি প্রদীপ হাতে দাঁড়িয়ে আছেন লক্ষ্মী দেবী। নরনারায়ণ কিছু বলতে যাবেন, এমন সময় লক্ষ্মী দেবী ঠোঁটে আঙুল দিয়ে চুপ থাকার ইশারা করলেন। তারপর প্রদীপের আলো আড়াল করে তাকে নিঃশব্দে নিজের পিছু নিতে বললেন। মুহূর্তের জন্য নরনারায়ণের মনে হলো এ কি স্বপ্ন? কিন্তু প্রদীপের আলোয় ভেজা পাথরের দেয়াল আর সবুজ শ্যাওলা স্পষ্ট দেখা যাচ্ছিল। বুঝলাম সবই বাস্তব। অসুস্থ ও দুর্বল শরীর নিয়েও বাঁচার প্রবল ইচ্ছায় তিনি লক্ষ্মী দেবীর পিছু নিলেন। একটি ঘোরানো পাথরের সিঁড়ি বেয়ে ওপরে উঠে তারা দীর্ঘ একটি গোপন সুড়ঙ্গ পার হলেন। শেষে বেরিয়ে এলেন কীর্তি রায়ের প্রাসাদের সামনের খালের ধারে। লক্ষ্মী দেবী নিজের সঙ্গে আনা একটি ছোট বেতের থলি নরনারায়ণের হাতে তুলে দিয়ে বললেন, এর ভেতরে কিছু খাবার আছে, এখানে বসে খেও না। আগে সাঁতরে খাল পার হয়ে নিরাপদ জায়গায় যাও, তারপর খেয়ে যত দ্রুত পারো এখান থেকে পালিয়ে যাও। এবার নরনারায়ণের কাছে সব কিছু পরিষ্কার হতে শুরু করলো। তার বিশাল জমিদারি কীর্তি রায়ের রাজ্যের পাশেই ছিল। যদি তিনি মারা যান, তবে সেই সম্পত্তির ওপর প্রভাব বিস্তারের সুযোগ কীর্তি রায়েরই সবচেয়ে বেশি। এতদিন যে লোকটি বাইরে থেকে বন্ধুত্বের মুখোশ পরেছিলেন, তিনি আসলে সেই ভয়ঙ্কর ষড়যন্ত্রের নেপথ্যে। প্রদীপের আলোয় নরনারায়ণ লক্ষ্মী দেবীর মুখের দিকে তাকালেন। যে মুখে সব সময় হাসি আর দুষ্টুমির ছাপ থাকত, সেখানে আজ গভীর উদ্বেগ আর মমতা। যেন এক স্নেহময়ী বোন নিজের ভাইয়ের প্রাণ বাঁচাতে সব কিছু বাজি রেখেছে। চারদিকে তখন ঘন অন্ধকার, মাথার উপরে অসংখ্য তারায় ভরা আকাশ, আর পাশ দিয়ে ভাটার স্রোতের খালের জল গর্জন করতে করতে বড় নদীর দিকে ছুটে চলেছে। আবেগে ভরা কণ্ঠে নরনারায়ণ জিজ্ঞেস করলেন, বউ ঠাকুরন, এই ষড়যন্ত্রের কথা কি চঞ্চলও জানে? লক্ষ্মী দেবী মাথা নেড়ে শান্ত গলায় বললেন, না ভাই, তিনি কিছুই জানেন না। সব শ্বশুরমশাইয়ের কাজ। এখন মনে হচ্ছে ইচ্ছে করেই তাকে অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। গৌরী যাওয়ার কথাটা ছিল শুধু একটা অজুহাত। নরনারায়ণ লক্ষ্য করলেন লজ্জা, কষ্ট আর অনুশোচনায় লক্ষ্মী দেবীর মুখ একেবারে মলিন হয়ে গেছে। কিছুক্ষণ নীরব থাকার পর তিনি ধীরে বললেন, আজ দুপুরে সব জানতে পেরেছি। খিড়কিগড়ের পাহারার সর্দার আমাকে নিজের মায়ের মতো শ্রদ্ধা করে। তার সাহায্যে রাতের পাহারা সরিয়ে তোমাকে বের করে আনতে পেরেছি। লক্ষ্মী দেবীর কণ্ঠ কেঁপে উঠেছিল। নরনারায়ণের চোখ ভিজে এলো। তিনি আবেগে বললেন, ছোটবেলায় আমার একটি বোন ছিল। তাকে খুব অল্প বয়সেই হারিয়েছিলাম। আজ মনে হচ্ছে সেই বোনই যেন তোমার রূপে আবার আমার জীবনে ফিরে এসেছে। এই কথা শুনে লক্ষ্মী দেবীর চোখে জল এসে গেল। কিছুক্ষণ ইতস্তত করে তিনি বললেন, তাহলে ভাই বলে একটা কথা চাইব, রাখবে তো? নরনারায়ণ স্নেহ ভরে জিজ্ঞেস করলেন,
বলুন বউ ঠাকুরন, কি চান? আমাকে সত্যিই যদি বোন মনে করো তবে কথা দাও আমার শ্বশুরের বিরুদ্ধে প্রতিশোধ নিতে যাবে না। নরনারায়ণ কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর দৃঢ় কণ্ঠে বললেন, তুমি আজ আমার জীবন বাঁচিয়েছ। তোমাকে কথা দিচ্ছি, তুমি যতদিন বেঁচে থাকবে ততদিন আমি কীর্তি রায়ের কোনো ক্ষতি করার কথা ভাবব না। বিদায়ের আগে নরনারায়ণ উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন, তুমি নিরাপদে ফিরতে পারবে তো? লক্ষ্মীদেবী মৃদু হেসে বললেন, আমার কথা ভেবো না, তুমি যত তাড়াতাড়ি পারো খাল পার হয়ে অনেক দূরে চলে যাও। এরপর নরনারায়ণ নিঃশব্দে অন্ধকার জলে নেমে স্রোতের সঙ্গে মিলিয়ে গেলেন। প্রদীপের শিখা ততক্ষণে বাতাসে নিভে গেছে। গভীর অন্ধকারে লক্ষ্মীদেবী একা ফিরে চললেন দুর্গের দিকে। কিন্তু কিছু দূর যেতে তার চোখে পড়ল পাশের খালে কয়েকটি সশস্ত্র নৌকা মশালের আলোয় প্রস্তুতি নিচ্ছে। মুহূর্তেই তার বুক ধক করে উঠল। তবে কি সব ফাঁস হয়ে গেছে? আর সময় নষ্ট না করে তিনি দ্রুত গোপন সুড়ঙ্গের মুখে পৌঁছে ভেতরে ঢুকে পড়লেন। কিন্তু নিষ্ঠুর কীর্তি রায় কোনো বিশ্বাসঘাতকতায় ক্ষমা করার মানুষ ছিলেন না। নিজের স্বার্থের পথে বাধা হয়ে দাঁড়ালে আপনজনকেও তিনি রেহাই দিতেন না। পরদিন সূর্য উঠল, চারদিকে আবার স্বাভাবিক জীবন শুরু হলো। কিন্তু লক্ষ্মীদেবী আর কখনো কারোর চোখে পড়লেন না। পরে জানা গেল গোপন সুড়ঙ্গের দুই মুখ বন্ধ করে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। এই সংবাদ নরনারায়ণের কানে পৌঁছতেই তিনি স্তব্ধ হয়ে গেলেন, কোনো কথা বলতে পারলেন না। কয়েকদিন পর আরো একটি খবর এলো, চঞ্চল রায়ের দ্বিতীয় বিয়ের আয়োজন চলছে। সেদিন পূর্ণিমার আলোর নিজের প্রাসাদের চূড়ায় একা দাঁড়িয়ে নরনারায়ণ অনেকক্ষণ আকাশ আর দূরের জলরাশির দিকে তাকিয়ে রইলেন। বারবার তার চোখের সামনে ভেসে উঠতে লাগলো লক্ষ্মী দেবীর সেই মমতাময় মুখ, সেই অকৃত্রিম স্নেহ, আর নিজের জীবন বিপন্ন করেও একজন অসহায় মানুষকে রক্ষা করার সাহস। অজান্তেই তার চোখ ভিজে উঠল। মনে হলো এই নির্মল চাঁদের আলো, নীরব বন আর আকাশের অসংখ্য তারা যেন সেই পবিত্র আত্মার স্মৃতিতে আলোকিত হয়ে আছে। কিন্তু সেই শোকের মাঝেই ধীরে ধীরে তার বুকের গভীরে আরেকটি অনুভূতি জন্ম নিল, প্রতিশোধের আগুন। তিনি মনে মনে বললেন, নিজের অপমান হয়তো আমি ভুলতে পেরেছিলাম, কিন্তু যে নিষ্পাপ মানুষটি নিজের প্রাণ দিয়ে আমাকে বাঁচিয়েছিল তার প্রতি এই নিষ্ঠুরতার বিচার একদিন অবশ্যই হবে। কয়েকদিন এইভাবে কেটে গেল। তারপর এক শীতের ভোরে যখন রাতের কুয়াশা ধীরে ধীরে সরে যাচ্ছিল, তখন হঠাৎ দেখা গেল কীর্তি রায়ের দুর্গের সামনে থাকা খালের মুখে যেন যুদ্ধ জাহাজে ভরে গেছে। ছোট বড় অসংখ্য যুদ্ধ নৌকা, সুলুপ আর কোষা নৌকায় চারদিক পূর্ণ। মুহূর্তের মধ্যেই কামানের গর্জনে কেঁপে উঠতে লাগলো কীর্তি রায়ের দুর্গের পাথরের দেয়াল। খবর পৌঁছল, আক্রমণকারী আর কেউ নয়, নরনারায়ণ রায়। তার সঙ্গে যোগ দিয়েছে ভয়ঙ্কর পর্তুগিজ নৌযোদ্ধা সেবাস্টিয়াও গঞ্জালেস। তাদের সম্মিলিত নৌবহরের বিশাল অংশ খালের মুখ দখল করে ফেলেছে
আর বাকি বহর অপেক্ষা করছে বাইরের নদীতে। কীর্তি রায় এই আক্রমণের জন্য কিছুটা প্রস্তুত ছিলেন। তিনি জানতেন নরনারায়ণ একদিন প্রতিশোধ নিতে আসতে পারেন, কিন্তু তিনি কখনো ভাবেননি যে নরনারায়ণের সঙ্গে গঞ্জালেসের মতো শক্তিশালী জলযোদ্ধা যুক্ত হবে। কারণ গঞ্জালেসের সঙ্গে এই অঞ্চলের শক্তিশালী রাজাদের বহুদিনের বিরোধ ছিল। তাই এমন অসম্ভব জোটের কথা কীর্তি রায় কল্পনাও করেননি। তবুও তিনি পিছিয়ে গেলেন না। তার দুর্গ থেকেও পাল্টা কামানের গোলা ছুটতে লাগলো। গঞ্জালেস ছিলেন অত্যন্ত দক্ষ নৌসেনাপতি। তার নির্দেশে কয়েকটি সুলুক দুর্গের পাশের সরু খালে প্রবেশের চেষ্টা করল, কিন্তু কীর্তি রায়ের নৌবাহিনী সেখানে বাধা হয়ে দাঁড়ালো। দুর্গের কামানের আক্রমণ এত প্রবল ছিল যে সরাসরি এগিয়ে গেলে পুরো বহর ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। তাই গঞ্জালেস কৌশল পরিবর্তন করলেন। কয়েকটি কামানবাহী সুলুক খালের মুখে রেখে বাকিগুলো ঘুরিয়ে নিয়ে গেলেন অন্য দিক দিয়ে। তার বিশ্বস্ত সহকারী মাইকেল রোজিরিও ডি ভেগাকে নির্দেশ দেওয়া হলো ছোট নৌবহর নিয়ে খালের ভেতর দিয়ে ঢুকে দুর্গের পশ্চিম দিক আক্রমণ করতে। হঠাৎ আক্রমণে কীর্তি রায়ের নৌবাহিনী বিপাকে পড়ে গেল। তারা যেন খালের মধ্যে আটকে গেল। বাইরে নদীতে বেরিয়ে এসে যুদ্ধ করার সুযোগ আর রইল না। তবে কীর্তি রায়ের বাহিনীও দুর্বল ছিল না। সন্দ্বীপে পর্তুগিজ জলদস্যুদের শক্ত ঘাঁটি থাকায় তিনি আগে থেকেই নিজের নৌবাহিনীকে যথেষ্ট শক্তিশালী করেছিলেন। দীর্ঘক্ষণ তীব্র যুদ্ধ চলল। অবশেষে বিকেলের দিকে রোজারিওর কামানের আঘাতে দুর্গের পশ্চিম অংশ ভেঙে পড়তে শুরু করল। নরনারায়ণ দেখলেন প্রায় 30টি যুদ্ধ নৌকা ক্ষতিগ্রস্ত অবস্থায় খালের ধারে পড়ে আছে। কীর্তি রায়ের দুর্গের কামানগুলো ধীরে ধীরে স্তব্ধ হয়ে গেছে। দুই তীরে সন্ধ্যার অন্ধকার নেমে আসছে। উপরে শান্ত নীল আকাশে শুধু একদল শকুন দুর্গের ওপর চক্কর কাটছে। বিজয়ের আনন্দে থাকা নরনারায়ণের হঠাৎ মনে পড়ে গেল সেই রাতের কথা, যে রাতে লক্ষ্মী দেবী প্রদীপ হাতে তাকে মৃত্যুর মুখ থেকে উদ্ধার করেছিল। চোখের সামনে ভেসে উঠল তার সেই বিষণ্ণ মুখ, সেই করুণ অনুরোধ ভরা দৃষ্টি। হঠাৎ নরনারায়ণের বুক অনুতাপে ভরে উঠল। তিনি নিজেকে প্রশ্ন করলেন, আমি কি করতে চলেছি? যে মানুষটি নিজের প্রাণের ঝুঁকি নিয়ে আমাকে বাঁচিয়েছিলেন, তার শেষ অনুরোধ কি আমি ভুলে গেলাম? পরক্ষণেই তিনি কঠিন সিদ্ধান্ত নিলেন। তিনি আদেশ দিলেন, কীর্তি রায়ের পরিবারের একজন মানুষেরও যেন কোনো ক্ষতি না হয়। যুদ্ধ শেষ হওয়ার কিছুক্ষণ পরেই খবর এলো দুর্গের ভেতরে আর কেউ নেই। নরনারায়ণ রায় বিস্ময় হতবাক হয়ে গেলেন। তিনি সঙ্গে সঙ্গে নিজেই দুর্গের ভিতরে প্রবেশ করলেন। গঞ্জালেসকে সঙ্গে নিয়ে প্রাসাদের প্রতিটি অংশ খুঁজে দেখা হলো, কিন্তু সত্যিই কোথাও কীর্তি রায় বা তার পরিবারের কোনো চিহ্ন পাওয়া গেল না। পর্তুগিজ সৈন্যরা দুর্গের মধ্যে লুটপাট শুরু করেছিল, কিন্তু আশানুরূপ মূল্যবান সম্পদ তারা পেল না। পরদিন দুপুর পর্যন্ত তল্লাশি ও লুট চলল। তবুও কীর্তি রায়ের পরিবারের একজন মানুষেরও সন্ধান মিলল না। অবশেষে বিকেলের দিকে নরনারায়ণ দুর্গ ছেড়ে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। শুধু নিরাপত্তার জন্য খালের মুখে দুটি সুলুক পাহারায় রেখে গেলেন। এই ঘটনার কয়েকদিন পর যখন পর্তুগিজ জলদস্যুরা সব লুট করে চলে গেছে, তখন কীর্তি রায়ের এক পুরনো কর্মচারী আবার দুর্গে ফিরে এলো। আক্রমণের দিন সকালেই সে অন্য অনেকের সঙ্গে প্রাণ ভয় দুর্গ ছেড়ে পালিয়েছিল। এবার ধ্বংসস্তূপের মধ্যে ঘুরতে ঘুরতে হঠাৎ একটি বড় স্তম্ভের আড়ালে সে দেখতে পেল
একজন আহত মানুষ মৃত্যুর সঙ্গে লড়ছে এবং তাকে কিছু বলার চেষ্টা করছে। কাছে গিয়ে সে লোকটিকে চিনতে পারল। সে ছিল কীর্তি রায়ের পরিবারের বহু দিনের বিশ্বস্ত কর্মচারী। মৃত্যুর আগে অস্পষ্ট কথায় সেই লোকটি যা জানালো তা শুনে আগন্তুকের শরীর শিউরে উঠল। সে বুঝতে পারল কীর্তি রায় তার পরিবার এবং ধনসম্পদ নিয়ে দুর্গের নিচে তৈরি কোনো গোপন ভূগর্ভস্থ কক্ষে আশ্রয় নিয়েছিলেন, আর সেই গোপন স্থানের খবর একমাত্র এই আহত কর্মচারীই জানত। সেই যুগে বড় বড় রাজবাড়িতে এমন গোপন কক্ষ থাকত, সেগুলোর ব্যবস্থা এমন ছিল যে বাইরে থেকে কেউ খুলে না দিলে ভিতর থেকে বেরিয়ে আসা প্রায় অসম্ভব ছিল। কিন্তু সেই গোপন কক্ষের ঠিক অবস্থান বলার আগেই আহত লোকটির মৃত্যু হলো। অনেক খোঁজাখুঁজি করেও কেউ আর সেই ভূগর্ভস্থ ঘরের সন্ধান পেল না। এরপর থেকে কীর্তি রায় ও তার পরিবার কিভাবে সেই অন্ধকার পাতাল ঘরে অনাহারে তৃষ্ণায় এবং অসহায় অবস্থায় মৃত্যুর দিকে এগিয়ে গেলেন তার কোনো খবর আর কখনো পাওয়া যায়নি। বিশাল সেই দুর্গের মাটি ও পাথরের স্তরের নিচে কোথাও হয়তো আজও পড়ে আছে তাদের অজানা পরিণতির চিহ্ন। সেই ছোট খালটি আসলে সন্দীপ চ্যানেলের একটি শাখা। খালের ধারে কিছুটা এগোলেই ঘন জঙ্গলের মধ্যে আজও কীর্তি রায়ের গড়ের ধ্বংসাবশেষ দেখা যায়। জঙ্গলের ভিতর দুই সারি পুরনো বকুল গাছ দাঁড়িয়ে আছে। একসময় সেখানে ছিল রাজপথ, এখন সেই পথ ঢেকে গেছে দুর্ভেদ্য জঙ্গল আর কাঁটা ঝোপে। আরো কিছু দূরে রয়েছে একটি বড় দিঘি। তার দক্ষিণ দিকে ইটের স্তূপের মধ্যে এখনো দেখা যায় ভাঙা প্রাচীন স্থাপনার চিহ্ন, পাথরের খণ্ড, ভাঙা স্তম্ভ আর অতীত যুগের স্মৃতি বহনকারী নানা নিদর্শন। যে সিঁড়িতে একসময় রাজ পরিবারের নারীদের পায়ের ছোঁয়া পড়ত, আজ সেখানে বন্য প্রাণীর চলাচলের চিহ্ন দেখা যায়। সভ্যতার জায়গা দখল করেছে গভীর বন, আর এই জায়গাকে ঘিরেই আজও রয়ে গেছে এক অদ্ভুত রহস্য। গভীর রাতের নিস্তব্ধতায় যখন জঙ্গল সম্পূর্ণ নিশ্চুপ হয়ে যায়, হিজল আর হেতাল গাছের কালো ছায়া অন্ধকারে অদ্ভুত রূপ ধারণ করে, তখন এই খাল দিয়ে যাতায়াতকারী মাঝি, মধু সংগ্রাহক কিংবা বনজীবীরা অনেকবার এই অজানা আর্তনাদ শুনেছে। মনে হয়েছে জঙ্গলের গভীর কোনো স্থান থেকে কেউ যেন কাতর কণ্ঠে ডাকছে, হে পথিক, হে নৌকার যাত্রী, আমরা এখানে বন্দী হয়ে শেষ হয়ে গেছি, দয়া করে আমাদের উদ্ধার করো। সেই অদ্ভুত কান্নার শব্দ শুনে আজও অনেক গভীর রাতে এই পথ দিয়ে নৌকা চালাতে সাহস করে না, কারণ কীর্তি রায়ের গড়ে সেই অভিশপ্ত ইতিহাস যেন আজও জঙ্গলের অন্ধকারে বেঁচে আছে। অতীতের কিছু গল্প শুধু গল্প নয়, সেগুলো আমাদের মনে করিয়ে দেয় মানুষের লোভ, বিশ্বাসঘাতকতা, আবার কখনো নিঃস্বার্থ ভালোবাসা আর আত্মত্যাগের কথা। কীর্তি রায়ের গড়ে সেই রহস্য আজও যেন অন্ধকার জঙ্গলের মাঝে লুকিয়ে আছে, আর লক্ষ্মী দেবীর মতো কিছু মানুষ তাদের মানবিকতার জন্য ইতিহাসে চিরকাল বেঁচে থাকেন। তোমরা শুনছিলে তনুর বাংলা ক্লাসিক স্টোরি। আমি তনুশ্রী আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো লাগলে ভিডিওটি লাইক করো, তোমাদের প্রিয়জনেদের সঙ্গে শেয়ার করো এবং এমন আরো কালজয়ী গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার ফিরে আসবো আরেকটি অসাধারণ গল্প নিয়ে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।